আবারও কি ভারত পাক যুদ্ধ আসন্ন? মার্কিন রাষ্ট্রদূত যখন এই মন্তব্য করে তখন পাকিস্তানেরও একটু হলেও ফাটে। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের আর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে না, বরং দূরে সরার চেষ্টা করছে। কেন? আমরাই পারবো, একমাত্র আমরাই পারবো এই যুদ্ধ থামাতে। কোথায় থামলো মশাই এই যুদ্ধ? পাকিস্তান চিরকাল ব্যবহারকারী হিসেবেই তাদেরকে ব্যবহার করা হয়েছে, ইউজ অ্যান্ড থ্রো। The Indian authorities remove unauthorized structure outside Pakistan High Commission in tit for tat move. আবারও কি ভারত পাক যুদ্ধ আসন্ন? না, এ কথা আমি বলছি না। গত কয়েকদিনে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যে ঘটনাগুলি এরই ইঙ্গিত বহন করছে। কেন বলছি? দেখুন, একদম শুরু থেকে বলছি, একদম শুরু থেকে দেখুন। অপারেশন সিন্দুর যখন হলো, সেই সময় পাকিস্তান তার দেশবাসীর কাছে দাবি করলো যে আমরা একের পর এক রাফায়েল বিমান নামিয়ে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি, এই যুদ্ধে পরাজিত হয়েছে ইন্ডিয়ার। কিন্তু আজ সেই যুদ্ধ শেষ হওয়ার পর, সেই সিজফায়ারের পর অনেকটা সময় কেটে গেছে, অনেকটা সময়, কিন্তু এখনো পাকিস্তান জল পাচ্ছে না, সিন্ধুর জল। পাকিস্তানবাসী সরকারকে প্রশ্ন করছে, কোথায় জল? তোমরা যদি যুদ্ধে জিতে যাও তাহলে আমরা কেন জল পাচ্ছি না মশাই? দেখুন, এখান থেকে পাকিস্তান তারা লেজে গোবরে হওয়া শুরু করলো। আর তারপর গোদের উপর বিস্ফোরণের মতন একদিকে খাইবার পাখতুনখোয়াতে টিটিপি, আরেকদিকে বালুচিস্তানে বিএলএ, আবার অন্যদিকে পিওকেতে সেখানেও জেএএসি, চারিদিকে বিক্ষোভ, চারিদিকে বিক্ষোভ। এমন সময় দেশবাসীকে হাতে রাখার জন্য তারা আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লো। হঠাৎ করেই হামলা, কোনো কারণ নেই। তারপর যখন ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ লাগলো, সবার আগে ইরানের সীমান্ত বন্ধ করেছিল এই পাকিস্তান। তারপর মানে গোটা বিশ্ববাসীর কাছে নিজেকে তো ভালো দেখাতে হবে, এত খারাপ হয়ে গেলে, এত নেগেটিভ ইম্প্যাক্ট পড়লে হয়। তখন সে উদীয়মান হয়ে উঠল, আমি হব মধ্যস্থতাকারী। ঠিক আছে, খুব ভালো কথা। ইসলামাবাদ টক্স, ভাবুন, যুদ্ধ হচ্ছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, আর তারা যে আলোচনা সভার আয়োজন করছে তার নাম হচ্ছে ইসলামাবাদ টক্স। সেই ইসলামাবাদে গিয়ে অনেক কথাবার্তা হলো, মৌসাক্ষর হলো, কিন্তু এখন এই মুহূর্তে কি অবস্থা? ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট খোদ স্বয়ং, তিনি কিন্তু মিডিয়েটার্স মানে মধ্যস্থতাকারী যে তালিকা, সেই তালিকা থেকেই পাকিস্তানকে বাদ দিয়ে দিয়েছে। ভাবুন, এর পরবর্তীতে আমরা দেখলাম পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক একটা সামরিক জোটে আসলো। সামরিক জোটে কেন আসলো? কি কারণে? ইসলামিক ন্যাটো বলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। তারপর গত কয়েকদিনে একদম টাটকা খবর, ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতীয় নির্বাচনী ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন। এটা জাতা বিষয় নয় মশাই, জাতা বিষয় নয়। আবার অন্যদিকে সার্জিও গর, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তিনি কাশ্মীর সফরে গিয়ে বললেন যে কাশ্মীর ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া। ব্যাস, পাকিস্তান এখন যায় কোথায়? কোথায় যায়? দেখুন, এতটুকু স্পষ্ট যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের থেকে মুখ ফেরাচ্ছেন। কিন্তু কারণ কি? কি কারণ? আর যদি সত্যি এমনটা হয় তাহলে লেজে গোবরে হয়ে যাওয়া পাকিস্তান আবার কাদা থেকে মাথা বার করার জন্য হয়তো ভারতের ওপরেই হামলা করতে পারে। আর এর চেয়েও অনেক বড় কারণ আরও একটা রয়েছে, সেটাও একদম শেষ পর্যন্ত দেখুন, জানতে পেরে যাবেন। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে ওই কথাটাই, ট্রাম্প ট্রান্সফর্ম পাকিস্তান। গত এপিসোডে আমি আপনাদের বলেছিলাম যে পাকিস্তানের এত দিমাগ, এত ইগো আসে কোথা থেকে? আসিম মুনির, শেহবাজ শরীফদের। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের হাত তাদের মাথায় রয়েছিল। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে সেটা আর হয়তো নেই। আর সেটা কি কারণে? সেটাও কিন্তু গভীর জিও পলিটিক্সের একটি খেলা। সেই খেলাটাই আজকে আপনাদের এই এপিসোডে বোঝাবো। চলুন শুরু করছি। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি যে সেই বিস্ফোরক মন্তব্য সার্জিও গরের, ইন্ডিয়া টুডের হেডলাইনটা ভালো করে পড়ুন, যেখানে লেখা আছে জম্মু অ্যান্ড কাশ্মীর ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া, ইউএস এনভয় সার্জিও গরস বিগ রিমার্কস ইন শ্রীনগর। তিনি শ্রীনগরে যান,
জম্মু ও কাশ্মীরের এই মুহূর্তের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, তার সঙ্গে তিনি সাক্ষাৎকার করেন এবং তাকে পাশে রেখেই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কিছু মন্তব্য করেন এবং সেই মন্তব্যের মধ্যেই তিনি কি বলে ফেলেন যে জম্মু অ্যান্ড কাশ্মীর ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া। মানে বুঝতে পারছেন কে বললেন এই কথা? সার্জিও গর। হুইজ সার্জিও গর? হ্যাঁ, আপনি বলতে পারেন যে তিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। আগে তার বাইরেও অনেক পরিচয় রয়েছে তার। তিনি এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের। আর তার চেয়েও বড় কথা, তিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ, বলতে পারেন ডান হাত, যে কারণে মাত্র কয়েক মাস আগে তাকে এই ভারতে পাঠানো হয়েছিল। একটা বিশাল বড় ব্যক্তিত্ব, তার দর, তার যে কথা, মানে তার কথার কিন্তু অনেক ওজন রয়েছে। তিনি যে কথা বলেন সেটাও কিন্তু তিনি ভেবেচিন্তেই বলেন। আর তিনি যে কথা বলেন ভাববেন না শুধু সেটা তারই কথা, এই কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পেরই কথা, মার্কিন প্রশাসনেরই কথা। আর মার্কিন প্রশাসনের কোনো একটি সিদ্ধান্ত, কোনো একটি মন্তব্য, কোনো একটি কথা, সেটা কিন্তু গোটা বিশ্বে এফেক্ট ফেলে। হতে পারে ডোনাল্ড ট্রাম্পকে এখন অনেক দেশই একটু টেরা চোখে দেখছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতন একটি বৃহত্তর গণতন্ত্রের দেশকে অস্বীকার এখনো কোনো দেশ করতে পারে না। আর সেই কারণে মার্কিন রাষ্ট্রদূত যখন এই মন্তব্য করে তখন পাকিস্তানেরও একটু হলেও ফাটে। আর সেই ফাটে বলেই তারা বেশ কয়েকটি সিদ্ধান্ত ইতিমধ্যেই গৃহীত করেছে, সেটা আপনাদের দেখাবো। তার আগে আপনাদের দেখাই যে এখানে গুরুত্বপূর্ণ কিছু লেখা রয়েছে এই আর্টিকেলটায়। বলছে, ইন এ স্ট্রং এন্ডোর্সমেন্ট অফ ইন্ডিয়া লং স্ট্যান্ডিং পজিশন অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, ইউএস অ্যাম্বাসেডর সার্জিও গর অন ওয়েডনেসডে কল্ড দ্য ইউনিয়ন টেরিটরি এ ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া। যেই পজিশন দীর্ঘদিনের ভারতের, যে জম্মু অ্যান্ড কাশ্মীর হচ্ছে ভারতের অবিচ্ছেদ্য অংশ, সেটাই এক প্রকার স্বীকার করে নিলেন সার্জিও গর, সেটাই এক প্রকার স্বীকার করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। আশা করি বুঝতে পারছেন। আর এই কারণেই ফাটছে পাকিস্তানের। বলছে, ডিউরিং হিজ ফার্স্ট ভিজিট টু শ্রীনগর, গডস বিগ রিমার্কস কেম আফটার হি মেট জম্মু অ্যান্ড কাশ্মীর চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ, মার্কিং দ্য ফার্স্ট অ্যান্ড devil alone trip by a US envoy to the Union Territory since the abrogation of Article 370 and after the Pahalgam attack এবং 370 ধারা বিলুপ্তের পর এই প্রথম কোনো মার্কিন রাষ্ট্রদূতের কাশ্মীর সফর। দেখুন, তিনি যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন, ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া, এর চেয়েও আর একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। দেখুন, এই প্যারাগ্রাফটাতে সেই বক্তব্যটা রয়েছে, আপনাদের দেখাই। বলছে কি, ইট ইজ এ প্লেজার টু বি হেয়ার, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া। এখানে এসে আমার খুব ভালো লাগছে, কারণ এটি হচ্ছে ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। আই অ্যাম হেয়ার ভিজিটিং ফর দ্য ফার্স্ট টাইম, আমি প্রথমবারের মতন এখানে এসেছি। ইট ইজ অ্যান ইনক্রেডিবিলিটি বিউটিফুল প্লেস, অত্যন্ত সুন্দর একটি জায়গা। আই অ্যাম থ্রিল টু বি হেয়ার, থ্রিল টু সি দিস প্লেস। আমি এখানে অনবরত রোমাঞ্চিত হচ্ছি এই জায়গায় আমি এসে। অ্যান্ড Staxix Gore said the remark by Gore will be seen as a big shout out to India's stated position that Jammu and Kashmir inalienable and the integral part of the country amid Pakistan repeated misadventures in the region. দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাশ্মীরকে নিয়ে একটি ধারণা ছিল। কি সেই ধারণা? কাশ্মীর নাকি নিরাপদ নয়, আর সেই জন্য মার্কিন পর্যটকদের কিন্তু সাবধান বাণী শোনানো হতো। আর কাশ্মীর সফরের পর সার্জিও গর তিনি আরও একটি গুরুত্বপূর্ণ মন্তব্য যেটা করেছেন, সেটা বলেছেন যে এবার সেই বিষয়টা আমরা ভেবে দেখব, যে স্থিতিলতা রয়েছে মার্কিন পর্যটকদের ওপর কিংবা গোটা বিশ্ববাসীর ওপর কাশ্মীরে, সেটাকে আমরা আরও স্তীমিত করব, নামিয়ে দেব। এবার আমরা বলবো যে কাশ্মীর পর্যটকদের জন্য উপযুক্ত জায়গা, ভ্রমণের জন্য উপযুক্ত জায়গা। ভাবুন, কাশ্মীরে দাঁড়িয়ে একজন মার্কিন রাষ্ট্রদূত এই বক্তব্য রাখছেন, এটা কতটা গুরুত্বপূর্ণ গোটা বিশ্বের কাছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসবে না লোকজন, ইউরোপ, গোটা বিশ্ব থেকে এবার কাশ্মীরে আসবেন পর্যটকরা। আর এসে কাশ্মীরকে তারা ভারতের অংশ হিসেবেই চিনবেন। আর এটাই গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে পাকিস্তানকে। আর সেই কারণে পাকিস্তান তড়িঘড়ি যে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তাকে ডেকে বিশাল ধমক চমক দিয়েছেন। একজন মহিলা, দেখতেই পাচ্ছেন, তার নাম হচ্ছে ন্যাটালি বেকার, তার নাম। তাকে সমন করেছে।
সমন তো করেছে, আবার ডিমার্সও করেছে। দেখুন দ্য ওয়ার করেছে যে কাশ্মীর ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া, পাকিস্তান লজে স্ট্রং ডিমার্স ওভার সার্জিও গরস রিমার্কস। ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসিতে ডিমার্স একটি গুরুত্বপূর্ণ শব্দ, একটি গুরুত্বপূর্ণ টার্ম, যার মানে হচ্ছে আপনার সঙ্গে আমি একমত নই এবং আপনাকে আমি বরখাস্ত করলাম। কি বলা হচ্ছে? বলছে পাকিস্তান হ্যাজ সামন দ্য ইউএস চার্জ ডি অ্যাফেয়ার্স ইন ইসলামাবাদ ওভার দ্য ফ্যাক্ট দ্য ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া সার্জিও গর কল্ড জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া ডিউরিং হিজ ভিজিট দেয়ার। কাকে ডেকেছে? ইউএস চার্জ ডি অ্যাফেয়ার্স, ঠিক আছে, তার নামই হচ্ছে নাতালে বাখের। পাকিস্তান মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, তার মন্ত্রীকে এই ইশাক দার, তিনি এই মুহূর্তে আবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও বটে। ইন এ স্টেটমেন্ট দ্যাট এ স্ট্রং ডিমার্স ওয়াজ লজড ওভার দ্য ফ্যাকচুয়ালি ইনকারেক্ট রিমার্কস অফ ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া রিগার্ডিং দ্য স্ট্যাটাস অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। তারা ডেকে তাকে বলেছে যে এটা ফ্যাকচুয়ালি ইনকারেক্ট। যদি আপনি তথ্য ধরে দেখার চেষ্টা করেন তাহলে এটি একদমই সঠিক নয়, তাদের বক্তব্য হচ্ছে এটা। আর বলছে দ্য ফর্মাল প্রোটেস্ট কামস অ্যাট দ্য টাইম হোয়েন ইউএস অ্যান্ড পাকিস্তান আর ক্লোজার দ্যান ওভার। আমি বলবো এই লাইনটা একটু ভুল লিখেছে দ্য ওয়ার, একটু ভুল লিখেছে। কিছু না, একদম মাসের শুরুতে চলে যান, আমি দেখাবো সেই রিপোর্টটা আপনাদের দেখাবো, একদম মাসের শুরুতে, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমাদের ইরানের সঙ্গে যারা মধ্যস্থতা করছে তাদের নামগুলো তিনি বলছেন, সেই দেশের নামগুলো, এবং সেই দেশের নামে পাকিস্তান নেই। আর সেই জন্য আপনি বলতে পারেন এই মুহূর্তে না, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের আর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে না, বরং দূরে সরার চেষ্টা করছে। কেন? ওয়াই? তার কারণ আপনাদের আজকে জানাবো। বলছে দ্য ফরেন মিনিস্ট্রি অলসো সেড দ্যাট পাকিস্তান হ্যাড স্ট্রংলি কন্ডেমড অ্যান্ড categorically rejected the characterizations of Jammu and Kashmir as a part of India. বলছে আমরা এটা স্ট্রংলি কন্ডেম জানালাম, এই বিষয়টাকে আমরা নিন্দে প্রকাশ করছি। ইট ওয়াজ আন্ডারস্কোর দ্য জম্মু কাশ্মীর অ্যান্ড ইজ এ ইন্টারন্যাশনালি রেকগনাইজ ডিসপিউটেড টেরিটরি। এখন তারা বলছে যে এটা অ্যাকচুয়ালি আন্তর্জাতিক স্বীকৃত একটি ডিসপিউটেড জায়গা, একটি ডিসপিউটেড অঞ্চল, একটি বিতর্কিত অঞ্চল। এটাকে আপনি ইন্ডিয়ার অবিচ্ছেদ্য, ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ অংশ বলতে পারেন না। পাকিস্তান বলছে এখন যখন পিওকেতে একদম বিক্ষোভ মাথাচাড়া দিয়েছে। ভাবুন, কিছুদিন আগে তাদেরই মন্ত্রী বলেছিলেন যে এই পাক অধিকৃত কাশ্মীর, যাকে তারা আজাদ কাশ্মীর বলে, এই আজাদ কাশ্মীরের বাসিন্দারা নাকি ভারতের মতনই শত্রু। বুঝতে পারছেন? ঠিক সেই সময় যখন তারা পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভাই বড় খেলোয়াড় ডোনাল্ড ট্রাম্প, বড় খেলোয়াড়। আপনি ভাবতে পারেন তিনি খুব বোকা, কিন্তু আদৌ তা নয়। তিনি যে চালগুলো ফেলেন সেগুলো কিন্তু একদম মেপে ফেলেন। আর এনিথিং ইজ পসিবল, লাভ অ্যান্ড ওয়ার, এই কথাটা আপনারা অবশ্যই জানেন। আর এই কথাটা মেনেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেন। আর এই যে ডিপ্লোম্যাসিতে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত একটা জায়গায় স্টিক হয়ে থাকা, এটাও চলে না। প্রতি মুহূর্তে সিদ্ধান্ত চেঞ্জ করতে হয়, না হলে আপনি বাস্তব থেকে হারিয়ে যাবেন মশাই। এটাই হচ্ছে জিওপলিটিক্স। বলছে কি, অ্যাওয়েটিং ফাইনাল ডিসপোজিশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রিলেভেন্ট ইউএনএসসি রেজুলেশন। এখন তারা রাষ্ট্রসংঘের রেজুলেশনের কথা মনে পড়েছে পাকিস্তানের এতদিন পর, যখন সার্জিও গর এসে বলে কাশ্মীর হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ অংশ। বলছে কলিং গর স্টেটমেন্ট ইরেসপন্সিবল, দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছেন সার্জিও গর। ভাবুন, এই পাকিস্তান, যে পাকিস্তানের শাহবাজ শরীফ, আসিম মুনির বালুচিস্তানের খনিজ পদার্থ, খনিজ যে সম্পদ, সেগুলো নিয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে শো করছিলেন, দেখুন আমাদের কাছে কত কিছু রয়েছে। আজকে সেই পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ডিমার্সে আনছে। ভাবুন স্পর্ধাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কেন আনছে? তার কারণ তারাও বুঝে গেছে যে আর ডোনাল্ড ট্রাম্প আমাদের সঙ্গে নেই। কেন? দেখুন গত 17 তারিখ কি হয়েছিল। গত 17ই আগস্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন। তিনি কি লেখেন? তিনি লেখেন, আর্লিয়ার দিস মান্থ ইন্ডিয়াস চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার আস্ক আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন হাউ ক্যান ইউ ইলেকশন ইন ইউএস উইদাউট এ ভ্যালিড ফটো আইডি। কোনো ভ্যালিড ফটো আইডি ছাড়াই কি করে আমেরিকাতে ভোট হয়ে যায়?
এই প্রশ্নটা তুলেছিলেন ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গত 12ই আগস্ট, যখন জ্ঞানেশ কুমার এই সার্জিও গরের সঙ্গে সাক্ষাৎ করেন সেই সময়। আর সার্জিও গর যখন এই মেসেজ ডোনাল্ড ট্রাম্পকে পৌঁছে দেন, তারপরেই ডোনাল্ড ট্রাম্প গত 17ই আগস্ট এই পোস্ট করেন, যেখানে তিনি লেখেন যে ইন্ডিয়াস লাস্ট ইলেকশন হ্যাড 646,000,000 ভোটার্স। আপনি এটা একক দশক করলে দেখতে পাবেন 64 কোটিরও বেশি। বুঝতে পারছেন? এত ভোটার, লেস দ্যান 1% ভোটেড বাই মেল। মেলে মাত্র 1%, মানে 1% মানুষ ভোট দেয়। আর আমেরিকায় সব ভোট মেলে মারফতই হয়ে যায়। বুঝতে পারছেন? ওদের তো একটাই ভোট, মানে একটাই পৃষ্ঠা আসে, সেই পৃষ্ঠাতেই আপনি যাবতীয় ভোট আপনি দিতে পারেন। সেখানে সমস্ত প্রশ্ন থাকে এবং অপশান থাকে যে আপনি প্রেসিডেন্ট পদের জন্য কাকে পছন্দ করছেন, এনাকে না এনাকে। আপনি আপনার সেনেটর হিসাবে কাকে পছন্দ করছেন, এনাকে না এনাকে। এরকম আসে, একটি সিট আসে, সেই সিটটি তারা মেল মারফত আনিয়ে নেয় ঘরের মধ্যে, ঘরে বসেই তারা সেটাকে ফিল আপ করে এবং তারা পাঠিয়ে দেয় ডাকযোগে। এইভাবেই ম্যাক্সিমাম ভোট হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। বুঝতে পারছেন? আর সেখানে দাঁড়িয়ে ভারতে সেটা মাত্র 1%। অ্যান্ড এভরি সিঙ্গেল ভোটার হ্যাড টু হ্যাভ এ ভ্যালিড ফটো আইডেন্টিটি ডকুমেন্ট উই নিডস টু পাস দ্য সেভ আমেরিকা অ্যাক্ট নাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেই তিনি এই সমস্ত উদাহরণ তুলে ধরে বলেন যে এবার আমাদের সময় এসেছে সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে আসার। আমাদেরও সময় এসেছে যে বৈধ ভোটার কার্ড থাকা অবস্থাতেই তাকে ভোট দিতে অ্যালাউ করা। আমাদেরও সময় এসেছে যে ভারতের ইভিএম সিস্টেম, সেই ইভিএম সিস্টেমেরও কিন্তু প্রশংসা শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পের মুখে। বুঝতে পারছেন? সেখানে এখনো ব্যালটেই ভোট হয়, আর সেখানে ভারত এই সমস্ত ইভিএম টিভিএম ব্যবহার করে একদম সফট পাওয়ারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, আর সেই সফট পাওয়ারের প্রশংসা করছেন ডোনাল্ড ট্রাম্প। অথচ একটা সময় এই ডোনাল্ড ট্রাম্পেরই সফট টার্গেট ছিল ইন্ডিয়া। মনে আছে তো সেই মন্তব্যটা, যে কাশ্মীর হচ্ছে 1000 বছরের একটি সমস্যা, আমি এই সমস্যা মিটিয়ে দেবো। মনে আছে তো ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্য? সেই সময় পাকিস্তান কোনো পদক্ষেপ নেয়নি। অথচ আজ যখন সার্জিও গর এসে বলছেন যে কাশ্মীর হচ্ছে ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ, তখন তারা এতগুলি স্টেপ নিয়ে নিল। একটা তো আপনাদের দেখিয়েছি, আরও একটা স্টেপ আপনাদের দেখাচ্ছি। বলছে কি, এই টুইটটাই, এই সোশ্যাল ট্রুথের যে পোস্টটা, এই পোস্টটা নিয়ে সার্জিও গর একটি টুইট করে, সেখানে তিনি একই কথা বলেন একদম, যে 646 million voters, every single one record an ID in India last election. Congress should pass the Save America Act. কংগ্রেস মানে হচ্ছে মার্কিন সংসদ, সেখানে অবশ্যই পাশ করাতে হবে দ্য সেভ আমেরিকা অ্যাক্ট। তাহলে আমরা ভারতের মতন একটি নির্বাচনী প্রক্রিয়া পাবো। এটা কিন্তু জাতা কথা নয়, জাতা কথা নয় মশাই। ভারতীয় নির্বাচনী প্রক্রিয়ার প্রশংসা করছেন, মানে আপনি ভাবতে পারেন যে সবচেয়ে বড় বৃহত্তর গণতন্ত্রের দেশের কাছ থেকে এবার শিখতে চলেছে প্রাচীন গণতন্ত্রের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। বুঝতে পারছেন? এটা কিন্তু জাতা বিষয় নয়। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফলো আপের ফলেই কিন্তু পৃথিবীর অন্যান্য দেশও কিন্তু এই মডেলকে ফলো করতে পারে। বুঝতে পারছেন? যাদের এখনো পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সংশয় রয়েছে, তারাও কিন্তু এবার এই প্রক্রিয়াকে ফলো করতে পারে, এবং ভারতের এই যে সফট পাওয়ার, সেটা কিন্তু বিশ্বজুড়ে এবার প্রশংসিত হবে। অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই বাঁকা চোখে দেখেন, আমি আবারও বলছি, কিন্তু তথাপরি তিনি এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিং প্রেসিডেন্ট মশাই, সিটিং প্রেসিডেন্ট। এবং সেই মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশ সবচেয়ে প্রাচীন গণতন্ত্রের একটি দেশ। দেখুন, ডেকেন হেরাল্ড করছে ক্রেডিবিলিটি অফ ইন্ডিয়াস ইলেকশন মেশিনারি গ্লোবালি রেকগনাইজড। আর এই একই কথা শোনা যাচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মুখ থেকে। স্পোকসপারসন রণধীর জয়সওয়াল তিনি প্রেস করে এই কথা বলেছেন যে এইবার কিন্তু গোটা বিশ্ব বুঝতে পারবে, গোটা বিশ্ব যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রেকগনাইজ করছে ভারতীয় নির্বাচনী প্রক্রিয়াকে, প্রশংসা করছে, তখন এবার গোটা বিশ্ব সেই প্রশংসা করবে। ভারতের ক্রেডিবিলিটি এবার গোটা বিশ্বে প্রশংসিত হবে। ভাবুন, এই যে গল্পটা, এই গল্পটা আপনি কি ভাবছেন পাকিস্তানকে কোনো আঘাত করেনি? কোনো আঘাত করেনি? না না, আপনি ভাবতেই পারেন কোনো আঘাত করেনি। বিশেষ করে আমাদের বাংলাদেশি বন্ধু যে কজন রয়েছে, তারা একটু পাকিস্তানপন্থী যারা দেখেন, যারা প্রতিদিন এসে ডিসলাইক দিয়ে যান আমার ভিডিওতে, যাতে কেউ না দেখতে পায় আমার ভিডিও, এই রণক্ষেত্রের ভিডিও যাতে মানুষের কাছে না ছড়ায়,
তাদের অত্যন্ত এই যে পরিশ্রম, তার জন্য আমি সত্যি কুর্নিশ জানাচ্ছি। আর তাদেরকে আমি বলছি, তাদেরকে চোখ খুলে দেওয়ার জন্য আমি আজকে এই কথাটা বলছি যে আপনারা কি ভাবছেন, পাকিস্তানের কি একটুও লাগেনি? যদি না লাগতো তাহলে ওই 17 তারিখই তারা আরও একটা সিদ্ধান্ত নিয়েছিল। কী সেই সিদ্ধান্ত? ভারতের যে হাই কমিশন রয়েছে ইসলামাবাদে, সেই ভারতীয় হাই কমিশনের পাশ থেকে সমস্ত নিরাপত্তা বলয় তারা সরিয়ে নিয়েছিল। একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিল ভারতকে, দেখো তোমার প্রশংসা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমরা তোমার ডানা ছেটে দিলাম। বুঝতে পেরেছেন কত বড় একটি মেসেজ? একটা বিশাল বড় মেসেজ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেই মেসেজ ভারত কিভাবে গ্রহণ করেছে সেটাও আপনাদের আমি দেখাবো। আর আমি ভারতীয় বন্ধুদের বলছি, যারা ভারতীয় দর্শক এই রণক্ষেত্রে, তাদেরকে আমি বলছি তাদেরও উচিত, যারা এই হুটহাট করে এসে ডিসলাইক দিয়ে চলে যায়, ভিডিওটা আর মানুষের কাছে গিয়ে পৌঁছয় না, তাদের জবাব দেওয়া। যদি কমেন্টে এরকম কোনো কমেন্ট দেখতে পান, সেখানেও আপনারা কাউন্টার করবেন। আর যারা ডিসলাইক দিচ্ছে তাদেরকে কাউন্টার করুন 1000টা লাইক দিয়ে। আপনি একা একটা লাইক দিতে পারবেন, কিন্তু 1000টা শেয়ার তো করতে পারবেন। মশাই 1000টা করতে হবে না, 100টা করুন। আরে 100টাও দরকার নেই, 10টা শেয়ার করুন, তাহলে 10টা মানুষের কাছে আরও পৌঁছে যাবে এবং 10টা মানুষের লাইক সেখানে পড়বে। আর যে 10টা ডিসলাইক পড়েছিল সেটা দমে যাবে। আশা করি বোঝাতে পারলাম। এরপর আসছি আপনাদের কাছে নিয়ে যে কেন পাকিস্তানের প্রতি অবিশ্বাস জন্মাতে শুরু করলো ডোনাল্ড ট্রাম্পের। তার কারণ ফার্স্ট পোস্ট এই আর্টিকেলটায় খুব সুন্দরভাবে সাজিয়েছে। বলছে কি, ডিড পাকিস্তান ওভার প্রমিসড অ্যান্ড আন্ডার ডেলিভার অন ইরান ইউএস পিস ডিল। মানে প্রমিস করেছিল বিশাল বিশাল প্রতিশ্রুতি, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, আর যখন করার সময় এলো তখন কি করলো আপনারা দেখেছেন। মানে যে প্রশ্ন পেহেলগামে এসে জঙ্গিরা করেছিল, সেই ঘটনাটাই ঘটিয়ে দিয়েছে মশাই আসিম মুনির সাহেব আর শরীফরা তাদের দপ্তরে বসে বসে। প্যান্ট ভিজে গেছে। দেখুন কি বলছে, হোয়েন দ্য ইউএস ইরান ওয়ার ফার্স্ট ব্রোক আউট, পাকিস্তান রাশ টু পুশ ইটসেলফ ফরওয়ার্ড অ্যাজ এ মিডিয়েটর। খুব ভালো, আমি মধ্যস্থতাকারী হব, আমি তোমাদের যুদ্ধ থামাবো। মানে কত বড় ডায়লগ। পাকিস্তান ইন দ্য আর্লি ডেজ অফ দ্য কনফ্লিক্ট অ্যালং উইথ ইজিপ্ট অ্যান্ড সাম আদার গালফ স্টেট পাস্ট মেসেজ বিটুইন তেহরান অ্যান্ড ওয়াশিংটন। এর আগেও যখন গত বছর যুদ্ধ হালকা করে লেগেছিল ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের, ঠিক সেই সময়ও পাকিস্তান এবং ইজিপ্ট এগিয়ে এসেছিল। তার পরবর্তী ক্ষেত্রে এখন যখন হলো 2026 28 ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধ শুরু হয়েছে, সেখানেও কিন্তু পাকিস্তান এবং ওমান, হ্যাঁ কাতারও কিছু ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। এখানে ইজিপ্টকে কিন্তু সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায়নি। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের আর ইরানের যুদ্ধ এখনও থামছে না মশাই, এখনও থামছে না। ট্রাম্প বলছে আমি হরমুজ প্রণালী কিনে নিয়েছি, এটা আমাদের জায়গা। বুঝতে পারছেন, ওমানকেও দেবো না, ইরানকেও দেবো না। আরে অথচ তাদেরই তো উপকূল। বলছে না তোমাদের কারোর দরকার নেই, এই পুরো জায়গাটাই আমার। ভাবুন কি মানে কি যে মধ্যস্থতা করলো আমি ভগবান জানে। বলছে পাকিস্তান হ্যাড ইভেন সেন্ড দ্য ইউনাইটেড স্টেট অ্যান্ড ইরান টার্মস টু ব্রিং দ্য কনফ্লিক্ট টু অ্যান এন্ড and reopen the Strait of Hormuz. Meanwhile, a number of top Pakistani officials, including Pakistan Army Chief Asim Munir and Interior Minister Mohsin Naqvi, attend the expert inflation. বলছে কি, আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর প্লাস নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর প্লাস নিউজে। যে স্টেট অফ হরমুজ আমরা খুলে দেবো, একের পর এক প্রতিশ্রুতি তারা দিয়েই গেছে। আর এই করে করে তারা টপ অফিসিয়াল যারা পাকিস্তানের, বিশেষ করে পাকিস্তানের আসিম মুনির এবং মহসিন নকভি, তারা প্রতিনিয়ত যোগাযোগ রেখে গেছে। প্রতিনিয়ত জেডি ভান্স থেকে শুরু করে বলুন, নকভি তো প্রতিদিন তেহরান যাতায়াত করেছিল সেই সময়, প্রতিদিন, মানে যে ডেলি প্যাসেঞ্জারই করেছে। বুঝতে পারছেন, মানে টাকা নিয়ে উড়িয়েছে এক কথায়। মুনির ইন পার্টিকুলার ওয়াজ এ কন্ট্যাক্ট উইথ ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বলছে মুনিরের সঙ্গে জেডি ভান্সের একদম সরাসরি যোগাযোগ ছিল এই অবস্থায়, যখন মধ্যস্থতাকারী হিসেবে তখন আলোচনা চলছে সেই সময়। বলছে স্পেশাল এনভাই স্টিভ উইটকফ এবং ইরানিয়ান ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি হোয়াইল নকভি মেড রিপিটেড ট্রিপস টু তেহরান, যে কথা আমি আপনাদের বললাম। মানে এরা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রেখে গেছে। আমরাই পারবো, একমাত্র আমরাই পারবো এই যুদ্ধ থামাতে।
কোথায় থামলো মশাই এই যুদ্ধ? বলছে হাউএভার ইরান হ্যাজ পাবলিকলি রিজেক্টেড বিং পার্ট অফ টক্স ব্রোকার্ড বাই পাকিস্তান। আর এবার ইরানও কিন্তু পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নিচ্ছে না। তারা কি বলছে? তারা বলছে পাকিস্তানের মধ্যস্থতায় আমরা আর কোনো আলোচনা করব না। পাকিস্তান মধ্যস্থতা করে না, ওরা মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করে। বুঝে গেছে ইরান, বুঝে গেছে। আর দেখুন, যখন ইরান এইভাবে পাকিস্তানকে তিরস্কার করছে, তখন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও অনেক দিন আগেই পাকিস্তানকে ছেটে দিয়েছিল তালিকা থেকে, মধ্যস্থতাকারীর তালিকা থেকেই ছেটে দিয়েছিল। সিএনবিসি TV18 করছে, দেখুন, বলছে ট্রাম্প স্কিপস পাকিস্তান হোয়াইল লিস্টিং মিডিয়েটর্স পুশিং টু এন্ড US ইরান ওয়ার। ট্রাম্প পাকিস্তানকে বাদই দিয়ে দিয়েছে, মধ্যস্থতাকারীর তালিকা থেকে পাকিস্তানের নামই বাদ দিয়ে দিয়েছে। কি বলছে? US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ লেফট পাকিস্তান আউট অফ এ লিস্ট অফ কান্ট্রিজ হি সেড ওয়ার ব্যাকিং টক্স অ্যান্ড এন্ড দ্য US ইরান ওয়ার এ ডে আফটার তেহরান ডিসক্রাইবড ইসলামাবাদ হ্যাজ দ্য মেন মিডিয়েটর বিটুইন দ্য টু ওয়ার্নিং নেশন। ইরান তার আগে স্বীকার করেছিল যে হ্যাঁ, পাকিস্তান তো মেন প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন বলেন যে উই আর টকিং রাইট নাও, উই আর টকিং অ্যান্ড উই আর টকিং অ্যাট দ্য রিকোয়েস্ট অফ ইরান, ইরানের রিকোয়েস্টেই আমরা আলোচনা করছি, ব্যাকড বাই সৌদি আরবিয়া, একটা দেশের নাম নিয়েছেন, দ্য UAE আরও একটা দেশের নাম নিলেন, ব্যাকড বাই কাতার আরও একটা দেশের নাম নিলেন, ইন পার্টিকুলার ট্রাম্প সেড কোথায় পাকিস্তান? কোথায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে? আর এই মন্তব্যের পরে পরেই ইরান জানিয়ে দেয় যে পাকিস্তানের মধ্যস্থতায় আমরা আর কোনো আলোচনা করব না। হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণেই ছিল, যতটুকু নিয়ন্ত্রণ আমরা করছি ততটুকু আমাদের হাতেই থাকবে। ট্রাম্প দাবি করুক আমি কিনে নিয়েছি ওই জায়গা আমার, US এর নতুন টেরিটরি, দাবি করুক, কোনো যায় আসে না। দাবি করতে কি যায় আসে? তো চীনও অরুণাচল প্রদেশের নাম বদলে দিয়েছিল, তাদের কি যায় আসলো? ভারতও বদলে দিয়েছে নাম। আরে গুগল ম্যাপে কিংবা চীনের যে ম্যাপ রয়েছে তাদের পার্সোনাল ম্যাপ, সেই ম্যাপে নাম পরিবর্তন করলেই কি সেই এলাকার শাসন ক্ষমতা তাদের হাতে চলে যায়? যায়। অরুণাচল প্রদেশ ভারতের রাজ্য, সেই অরুণাচল প্রদেশ কখনো চীনের হয়ে যেতে পারে মশাই? সেখানে গিয়ে দেখে আসুন সেখানে চীনা কায়েম কতটুকু কি রয়েছে, গিয়ে দেখে আসুন। অনেকে অনেক কথা বলতে পারে, সোশ্যাল মিডিয়ায় আসে, ইউটিউব একটা ভালো প্ল্যাটফর্ম করে দিয়েছে, যে যা আসছে এসে বকে দিয়ে চলে যাচ্ছে, কোনো তথ্য নেই, কিচ্ছু নেই, কোনো প্রমাণ নেই। অথচ আমি প্রতিদিন আপনাদের তথ্য তুলে ধরে প্রমাণ দেখিয়ে বিশ্লেষণ করি। তারপরও অনেকে এসে বলেন যে এ তো মিথ্যা কথা বলছে, ভুয়া নিউজ। অনেকে এসে বলেন এ তো দালাল, শুধু মোদির কথাই বলে, মোদির প্রশংসাই করে। আগে মোদির প্রশংসা করতে হয় না। আমি ভালো করে, যাদের মধ্যে এই দ্বন্দ্ব রয়েছে তাদেরকে আমি পরিষ্কার করে দিচ্ছি এই বিষয়টা। আমি দালাল, আমি ভারতের দালাল, আমি তেরঙ্গার দালাল, আমি ভারতীয় সংবিধানের দালাল। আর ভারতীয় সংবিধানের মতে প্রধানমন্ত্রীর পদে যে আসবে তার সিদ্ধান্তকেও সম্মান করা আমার কর্তব্য। সেখানে নরেন্দ্র মোদী হোক কিংবা ইন্দিরা গান্ধী হোক কিংবা মনমোহন সিং হোক কিংবা যে কেউ হোক, হতে পারে আগামী দিনে রাহুল গান্ধী, তাতে কোনো যায় আসে না। ভারতকে সম্মান করাটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব এবং কর্তব্য। সেক্ষেত্রে আপনি বলতেই পারেন আমি ভারতের দালাল, বলুন, কোনো যায় আসে না, কোনো যায় আসে না। আর পাকিস্তানকে তাহলে কি বলবেন? পাকিস্তানকে কি বলবেন? দেখুন, এই যে দালালি করতে গেছিল বালুচিস্তানের খনিজ সম্পদ নিয়ে, হয়ে গেছে, এখন দপ্তরে বসে প্যান্ট ভিজে যাচ্ছে এই সমস্ত সিদ্ধান্ত দেখে। বলছে কি দেখুন, ট্রাম্প বলছে, ট্রাম্প অ্যাডেড দ্যাট লিডার্স অফ সেভারাল কান্ট্রিজ হ্যাড কল্ড হিম অ্যান্ড আর্জ হিম টু গিভ তেহরান ওয়ান ফাইনাল অপরচুনিটি টু রিচ অ্যান এগ্রিমেন্ট। বলছে একাধিক দেশ আমাকে বলেছে যে ইরানের সঙ্গে একটা ফাইনাল এগ্রিমেন্ট করে নিতে, সেই জন্যই আমি আলোচনা করছি। যদিও এই আলোচনা হয়নি বলে ইরান পরবর্তীকালে জানিয়েছিল, কিন্তু এখানে তিনি সব দেশের নাম নিলেও পাকিস্তানের নাম নেননি। সেই পাকিস্তান, যেই পাকিস্তানের শেহবাজ শরীফ আসিম মুনিরকে প্রতিদিন হোয়াইট হাউসে ডেকে ডেকে লাঞ্চ ডিনার করাতেন, আজ তাদেরকে পাত্তা পর্যন্ত দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। কি কারণ জানেন? প্রধান কারণ তো হচ্ছে এটা, বুক ফুলিয়ে পাকিস্তান অনেক কথা বলেছিল, অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তা কিছুই করে দেখাতে পারেনি। আর দ্বিতীয় কারণ হলো পাকিস্তানের সঙ্গে চীনের এত সখ্যতা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভালো চোখে দেখছেন না। অন্যদিকে ভারতের সঙ্গে ইন্দো প্যাসিফিক, অন্যদিকে চীনা বিরোধী যে রণনীতি, ভারত মহাসাগরের কন্ট্রোল, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব ভালো মতনই জানে যে এটা ভারতের হাতেই থাকে, পাকিস্তানের সঙ্গে নয়। পাকিস্তান চিরকাল ব্যবহারকারী হিসেবেই তাদেরকে ব্যবহার করা হয়েছে, ইউজ অ্যান্ড থ্রো।
যে কোনো দেশ, ইরানও তাই করেছে পাকিস্তানের সঙ্গে। অপারেশন সিন্দুরের সময় আপনি বলবেন ডোনাল্ড ট্রাম্প তো পাকিস্তানের হয়ে কথা বলল, সেই সময়ও তার মতলব ছিল কিছু। এখন তার মতলব অন্যদিকে, এখন তার মতলব চীনকে পরাস্ত করতে হবে। আর তিনি ভালো মতনই জানেন চীনও আবার অরুণাচল প্রদেশের ওইখানে একটি বাঁধ টাধ কী সব করছে, ব্রহ্মপুত্র যে নদ আমাদের, সেই নদের ওদিকটা করে ওদের এলাকায়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সেখান থেকে চীন আর ভারতের যে দ্বৈরথ, এই বিষয়টাকে ডোনাল্ড ট্রাম্প কাজে লাগাতে চাইছে এই ইরান যুদ্ধ চলাকালীন অবস্থায়। চীন বাদে দক্ষিণ এশিয়ার নিয়ন্ত্রণ যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের কাছে রাখতে চায় তাহলে ভারতকে খুব দরকার। কিন্তু আমি একদম নিঃসন্দেহে বলতে পারি ভারতও কিন্তু চোখ নাক বুঝে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছে না। এই যে এত ভূয়সী প্রশংসা আমরা কিন্তু মাথা পেতে নিয়ে নিচ্ছি না, আমরা জানি এর পেছনে কিছু না কিছু চাল অবশ্যই রয়েছে। দেখুন, পাকিস্তান শিক্ষা দিয়েছিল, আপনাদের এই শুরুতেই বললাম না যে ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, আবারও কি একটা যুদ্ধ হতে চলেছে। আপনি দেখতে পারেন মাস যেতে না যেতেই, আগস্ট মাস চলছে না, স্বাধীনতার মাস, এই মাস কাভার হতে না হতেই হয়তো একটা বড়সড় কিছু ঘটে যেতে পারে। তার ইঙ্গিত আপনাদের আমি দিয়েছি একের পর এক জায়গায়। তারা কত কি করেছে ভাই মশাই, মানে জঙ্গি তৈরি করে এখানে পাঠিয়েছে সব 10,000 জঙ্গি, কম টাকার ইনভেস্টমেন্ট মশাই, কম টাকার। আর সেই সমস্ত মডিউল এখানে ভেঙে চুরমার, সেনাবাহিনীকেও দরকার হয়নি, দুটি রাজ্যের এসটিএফই সব মডিউল ভেঙে দিয়েছে। বুঝতে পারছেন, এত দিনের স্বপ্ন হুশ করে যদি নিভে যায় তখন কি হয় পাকিস্তানের। এই রাগ এখন তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। আর সেই জন্য গত 17ই আগস্ট তারা কি করেছিল, ইসলামাবাদে ভারতীয় যে হাই কমিশনার তার পাশ থেকে যত নিরাপত্তা বলা ছিল, এই পার্কিং পোল টোল যেগুলো ছিল সমস্ত কিছু সরিয়ে নিয়েছে। ভারত তার পাল্টা দিয়েছে। আর এই পাল্টাটাই এখন বিশাল বড় ঘা হিসেবে লেগেছে পাকিস্তানের গায়ে। কি সেই পাল্টা? দ্য প্রিন্ট করছে, দ্য ইন্ডিয়ান অথরিটিস রিমুভ আনঅথরাইজড স্ট্রাকচার আউটসাইড পাকিস্তান হাই কমিশন ইন টিট ফর ট্যাট মুভ। দেখুন, জেনেভা কনভেনশন অনুযায়ী যে আর্টিকেল 22 যা বলে, সেই অনুযায়ী কিন্তু কোনো কারোর হাই কমিশনে আমরা ঢুকতে পারি না, জায়গা তারা নিয়ে নেয়নি। দেখুন, ইসলামাবাদে ভারতের হাই কমিশন রয়েছে, কিন্তু এটা ভাববেন না ওই জায়গাটা ভারত কিনে নিয়েছে, জায়গাটা তো পাকিস্তানেরই, ঠিক আছে, এটা লিজ নেওয়া হয়। সেই রকমভাবেই দিল্লিতে যে হাই কমিশন রয়েছে পাকিস্তানের, সেটাও কিন্তু লিজ নেওয়া, সেটা পাকিস্তানের নিজস্ব জায়গা নয়, এটা বুঝতে হবে। কিন্তু আপনি নিজের জায়গা মনে করে সেখানে যা খুশি আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিলেন, তা তো হয় না। দিল্লি পুরসভা থেকে অনুমোদনও নিলেন না, অথচ একের পর এক পাঁচিল টাচিল যা পেরেছেন তা ইচ্ছা তৈরি করে গেছেন। ভারত কি করেছে, সেগুলো নিয়ে গিয়ে ডিরেক্ট বুলডোজার চালিয়ে দিয়েছে। কি বলছে, ইন্ডিয়ান অথরিটিজ dismantled unauthorized structure and encroachment outside the Pakistan High Commission in the national capital late Wednesday evening. The structure were located near the visa section of High Commission and are said to have been outside the designated perimeter of the compound. বলছে কি এমন সব করে রেখেছিল কিছুই দেখা যাচ্ছিল না ভেতরে, সমস্ত বন্ধ টন্ধ হয়ে গেছিল। এই দেখতে পাচ্ছেন এখনো আছে কিছু কাঁচা দেওয়াল। এগুলো যে তৈরি করেছে তারা কোনো অনুমোদনই নেয়নি। ভাবুন, এমসিডির বুলডোজার গেছে আর সব গুড়িয়ে একদম চুরমার করে দিয়েছে। এবার পাকিস্তানের পাসপোর্ট সেন্টারের জানলা পর্যন্ত বাইরে থেকে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আপনি বলতে পারেন এটা অপরাধ। কোনো অপরাধ নয়, কারণ তারা জোর করে যে জায়গা দখল করেছিল সেই জায়গাটা খালি করা হয়েছে। পাকিস্তানের হাই কমিশন যেখানে ছিল সেখানেই আছে, সেখানে একটা বালি পর্যন্ত ওড়েনি। এটুকু আমি আপনাদের কথা দিয়ে বলতে পারি। বলছে, দিস কামস এগেনস্ট দ্য ব্যাকড্রপ অফ পাকিস্তান অথরিটিস মুভিং পার্কিং পোলস আউটসাইড দ্য ইন্ডিয়ান হাই কমিশন ইন ইসলামাবাদ। আর এটা টিট ফর ট্যাট মুভ কার, যে পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের পাশ থেকে যে পার্কিং পোলগুলো ছিল, যে নিরাপত্তা বলয়ের যে সমস্ত ব্যারিকেডগুলো ছিল, সমস্ত তারা তুলে নিয়েছিল, তারই এটা পাল্টা। যদি আপনি জেনেভা কনভেনশনের আর্টিকেল 22 বলেন, তাহলে
এটা তারই পাল্টা, সেখানেও কোনো দোষ নেই, বুঝতে পারছেন? কিন্তু দেখুন এই ঘটনার পর এবার সোর্সেস টোল দ্য প্রিন্ট দ্যাট দ্য পার্কিং পোলস ওয়ার রিমুভড ডিসপাইট এ ফর্মাল প্রোটেস্ট লজ বাই দ্য ইন্ডিয়ান হাই কমিশন ইন ইসলামাবাদ অ্যান্ড দ্য টিট ফর ট্যাট মুভ কন্টিনিউজ দ্য নর্ম ইন ইন্ডিয়া পাকিস্তান টাইস। তারা ওই ঘটনাটা ঘটিয়েছে, তারা বলছে এটা হচ্ছে আমাদের একটা ফর্মাল প্রোটেস্ট, কিন্তু ভারত বলছে তোমাদের পাল্টা প্রতিক্রিয়া, বুঝতে পারছেন? আর এই যে ঝালটা এবার পাকিস্তানে লেগেছে, আপনার কি মনে হয় এই যে আসিম মুনির চুপচাপ বসে থাকবেন মশাই? চুপচাপ বসে থাকবেন? এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে বড় এমন বিক্ষোভ এর আগে পাকিস্তানে কখনো হয়নি। একদিকে বালুচিস্তান, অন্যদিকে খাইবার পাখতুনখোয়া, অন্যদিকে পিওকে, আরে ভাই ঝামেলাই ঝামেলা, বুঝতে পারছেন? এত ঝামেলার মাঝে সিন্দুর জল পাচ্ছে না পাকিস্তানবাসী। কি করবে আসিম মুনির, কি করবে? একবার ফেসে গেছিল, পেহেলগাম অ্যাটাক করিয়েছে, তারপর আবার দেশবাসীকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে বলে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ লাগিয়েছে। সময়ের অপেক্ষা মশাই, সময়ের অপেক্ষা। প্রেডিকশন করে দিলাম, দেখে নিন এবার পাকিস্তান আবারও হামলা করবে ভারতের ওপর, কারণ এই জ্বালাটা মেটাতে হবে। আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই বলছি, তার কারণ কিছু রয়েছে, আমি আগেও বললাম, যারা এসে এই রণক্ষেত্রের ভিডিওটাকে ডাউন করার চেষ্টা করে, একের পর এক ডিসলাইক দিয়ে চলে যায়, যারা ভিডিওটা 1 মিনিট পর্যন্ত দেখে না, তাদেরকে হারানোর দায়িত্ব নিতে হবে, তাদেরকে যারা প্রতিনিয়ত রণক্ষেত্রকে দেখে। এবং গত এপিসোডেও অনেকে বলেছেন, আমি দেখেছি, কমেন্টে পড়েছি যে আপনার এই ভিডিওগুলো আমি প্রতিদিন দেখি, আপনার তথ্য বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ লাগে এবং সুন্দর উপস্থাপনা। আমি তাদেরকে বলছি, তাদেরকে দায়িত্ব নিতে, যে এমন ব্যবস্থা করুন, এত শেয়ার করুন যে ভিডিওতে যাতে প্রচুর পরিমাণে লাইক পড়ে, তাহলে যারা ডিসলাইক দিচ্ছে তারা আর গুনতির মধ্যেও আসবে না। আশা করি বোঝাতে পারলাম। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।